ফিরে এলাম বাংলাদেশ এখনে আবার। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম খেলার বর্তমান আজকের খেলাটি নিয়ে। একটু যেতে চাই সামনের দিকে। আমাদের বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলায় আমাদের সম্ভাবনা কতখানি? এটা আসলে সম্ভাবনার চাইতে আমি বলবো মানে ফেভারিট তো নিউজিল্যান্ডই, তাদের নিজেদের মাঠে খেলা হবে এবং সাম্প্রতিক ফর্ম যদি আমরা বিবেচনা করি ফেভারিট কিন্তু নিউজিল্যান্ড, কিন্তু ফেভারিটকে হারানো যায়। অস্ট্রেলিয়ার মতো দলও এবার বিশ্বকাপে হেরেছে, একমাত্র হারেনি এখন পর্যন্ত নিউজিল্যান্ড, আর ভারতও হারেনি। আর বাকি সব দলগুলি কিন্তু একবার বা দুইবার এরকম করে হেরে গেছে। তো একদম যে অসম্ভব নিউজিল্যান্ডকে হারানো তা কিন্তু না। এবং আমরা কিন্তু হোম সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশও করেছি। সেই 7 ম্যাচের মধ্যে 7-0। হ্যাঁ, নিউজিল্যান্ডে গেছি আমরা সর্বশেষ 7 ম্যাচে আমরা 7-0 ব্যবধানে এগিয়ে আছি। মানে প্রতিটা ম্যাচে আমরা জিতেছি। সবটাই অবশ্য ঘরের মাঠে। বিবেচনা করলে আমাদের দল যদি মনোবল ঠিক রেখে খেলে আমার মনে হয় ওটাতেও আমাদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গ্রুপের তৃতীয় হিসেবেই মানে গ্রুপ পর্বটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব। অসম্ভব বলে কিছু নেই, তবে একটু ভাগ্য আমাদের সুপ্রসন্ন থাকতে হবে। ওই দিনকার ওয়েদার অনুযায়ী টসটা একটা ফ্যাক্টর হবে, সবসময় টস এবারে ইসে ফ্যাক্ট। তবে আমি বলবো যে টসে জিতলে বাংলাদেশ যেন অবশ্যই ব্যাট করে প্রথমে, এটাই আমার সাজেশন থাকবে। তো মানে বিশ্বকাপের শিরোপা থেকে আমরা কত দূরে? না, বিশ্বকাপ শিরোপাতে এটা আসলে বিশ্বকাপকে ঘিরে আমাদের স্বপ্ন থাকবে, আমাদের আবেগ থাকবে, কিন্তু সেই আবেগের স্বপ্নের মধ্যে কিন্তু বাস্তবতা থাকতে হবে। শ্রীলঙ্কা যখন 96-এ বিশ্বকাপ জিতলো, তার আগে নিউজিল্যান্ড সফরে এবং অস্ট্রেলিয়াতে 3 দেশের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিল। নিউজিল্যান্ড সফরে যে অরবিন্দ ডিসিলভা ডাবল সেঞ্চুরি করলেন, তো ওই সময় চামিন্ডা ভাসকে দেখে এটা ওই ইজার হ্যাডলি বললেন যে এই দলটার ভিতরে বিশ্বকাপ জেতার একটা ছায়া দেখতে পাচ্ছি। চামিন্ডা ভাস বিশ্বের অন্যতম অ্যাকচুয়ালি এটা তার আগের বছর থেকে শুরু হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে শারজায় তোমার 336-এর মতো একটা স্কোর চেস করতে গিয়ে শ্রীলঙ্কা আসলে সেই জায়গাটা আমরা এখনো আসেনি। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেমন আমরা ইংল্যান্ডকে হারানো সম্ভব ছিল, এটা বাংলাদেশের প্রায় সবাই বলেছেন হারানো সম্ভব, সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবে রূপ দিলাম। আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এর মানে এই না যে খুব রাতারাতি মিরাকেল কিছু ঘটে যাবে, রাতারাতি কিছু হয় না। যে ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে এটা কিন্তু ধাপে ধাপে। আমরা ইংল্যান্ডের বেটার শেপে নাই, ইংল্যান্ডের ইয়েতে বোলিং নিয়ে তারা সমস্যায় যাচ্ছে, ইনজুরির কারণে নিউজে ক্যাপ্টেন খেলতে পারলেন না, ইত্যাদি ইত্যাদি। না, আজকে বিভিন্ন জায়গায় অনেক লেখালেখি দেখতে পাচ্ছি, আসার কথা অনেক দেখতে পাচ্ছি যে 2007-এর কথা স্মরণ রেখে যদি ভারতকে আমরা কোয়ার্টার ফাইনালে যে 2007-এর বিষয়টা ভিন্ন ছিল। 2007-এ আমরা দ্বিতীয় পর্বে গিয়েছিলাম, সেটা ছিল সুপার 8। অনেকে এই মিক্স আপটা করছে তখন। হ্যাঁ, সুপার 8 আর কোয়ার্টার ফাইনাল ইজ নকআউট পর্ব এক না। সুপার 8-এ কিন্তু ওরা একাধিক ম্যাচ খেলেছে প্রতিটা দল। আমরা এবার গ্রুপ পর্বে যে ম্যাচটা খেললাম, এখানে হচ্ছে যে ইউ লুজ ইউ গো হোম। তো দুটো কিন্তু ভিন্ন ফরম্যাট। তো দুটো ভিন্ন ফরম্যাট, যেহেতু দুটো ভিন্ন ফরম্যাটকে ভিন্নভাবে নিতে হবে। এখানে ম্যাচ বাই ম্যাচ ইউ হ্যাভ টু থিঙ্ক, প্ল্যান অ্যান্ড অ্যাডভান্স। মানে আর ওখানে সেটা ছিল না, আপনি এক ম্যাচ হারলেও পরের ম্যাচে জিতে রান রেটকে কাভার করার একটা স্কোপ ছিল। এখানে কিন্তু সেটা নাই। এখানে আপনাকে প্রতিটা ম্যাচ এখন মানে কোয়ার্টার ফাইনালে ওঠার পর থেকে আরো একটা দুটো তিনটা ম্যাচ যেই দল জিতবে সেই দল চ্যাম্পিয়ন হবে, সোজা হিসাব। আমাকে যদি বলেন, আমি চাইবো যে হচ্ছে চতুর্থ হয়ে গেলে আমাদের জন্য লাভ। আমি এটা এই কারণে বলবো যে তৃতীয় হয়ে গেলে আমরা পাবো হচ্ছে সাউথ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি না হওয়াটা বেটার। আর ভারতকে আমরা এর আগে বেশ কয়েকবার হারিয়েছি, ওদের মনস্তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে থাকবো না। আমি একটা কথা আমি বলি, 2007-এ আমরা মাশরাফিকে হারিয়েছিলাম, সরি 2007-এ আমরা ভারতকে হারিয়েছিলাম। ওই দলে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মাশরাফি এয়ারপোর্টে আমার এখনো স্পষ্ট মনে আছে। মাশরাফি বললেন যে যদি সৌরভ গাঙ্গুলিকে দাদাকে যদি তাড়াতাড়ি তুলে নিতে পারি ম্যাচগুলো আমরা জিতবো। তো এই যে মাশরাফি যে দলে আছে, যেমন 2011 সালে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম, এবার ইংল্যান্ডকে হারালাম। 2007-এ ভারতকে হারিয়েছিলাম, মাশরাফি সেই ম্যাচ লিড করেছিলেন, 4 উইকেটে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো আবারও মাশরাফি ওকে অধিনায়ক। ভারতের সাথে আবার মনস্তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে থাকবো না। যেটা সাউথ আফ্রিকা না ভিন্ন ধরনের ক্রিকেট খেলে, যেমন হচ্ছে ওদের প্রচুর হার্ড হিটার, হয়ে গেছে প্রায়। আসলে সামনে একটা আমরা ধরে নিচ্ছি যে এখানে চ্যাম্পিয়ন হবে ভারত, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ভারত অলরেডি, সাউথ আফ্রিকা দ্বিতীয় হওয়ার পথেই আসলে। তো সেই হিসাবে আমরা সাউথ আফ্রিকা, আমাদের জন্য সাউথ আফ্রিকা থেকে বেটার অপশন হচ্ছে এটা কি এটাকে বলে ভারত। আর নিউজিল্যান্ডের সঙ্গে যেটা বলছিলেন, নিউজিল্যান্ড এটা ওরা ম্যাচটা নেবে পরীক্ষামূলক ম্যাচ হিসাবে, ওরা এটাকে নিবে হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ হিসাবে নেবে। আমরা এটা ওয়ার্ম আপ হিসাবে নিতে পারি। কমপ্লিজেন্সি যদি এই ম্যাচে আমাদের সিরিয়াস হওয়ার দরকার নেই, থাকে নিউজিল্যান্ড আমাদের জেতার পসিবিলিটি বেশি এবং বাংলাদেশের স্নায়ুচাপ খুব কম থাকবে খেলা। মানে এই ম্যাচটা যেহেতু দে হ্যাভ মেড ইট টু দি কোয়ার্টার ফাইনালস,
তাদের প্রেশারটা একটু কম থাকবে এবং তবে হ্যাঁ, আশা করছি যে তারা একটা উইনিং ট্র্যাক থেকে একবার বিচ্ছিন্ন হলে কি হতে পারে তার প্রমাণ কিন্তু 92 আমরা দেখেছি। এই 1992 বিশ্বকাপে নিউজিল্যান্ড টানা 7 ম্যাচ জিতলো, অষ্টম ম্যাচে গিয়ে হারলো পাকিস্তানের কাছে, আবার সেমিফাইনালে গিয়ে পাকিস্তানের কাছে। তো উইনিং ট্র্যাক থেকে একবার বিচ্ছিন্ন হয়ে পড়লে কিন্তু এটা ব্যাক করা খুব ডিফিকাল্ট। তো সেই দিক থেকে আবার এই ম্যাচটা গুরুত্ব আছে। আবার একইভাবে বাংলাদেশ থেকে একটা টেম্পোর মধ্যে আছে, একটা হচ্ছে বিয়েতে একটা স্পিরিটের ভেতরে আছে, সেই স্পিরিটের ব্রেক করলে সেটা আবার ধারাবাহিকতা ছিন্ন হয়। তো আসলে ম্যাচটার গুরুত্ব কিন্তু কমছে না কোনো অংশেই, এবং এই স্পিরিটটা সবাই ধরে রাখতে চাই। আজকের একটু ক্রিকেট উন্মাদনায় আসতে চাই ব্যক্তিগত একটু অভিজ্ঞতা বলে। আজকে যখন খেলার শেষ দিকে আমি ছিলাম, তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি 29 জন নারীকে সম্মাননা দিচ্ছিল। সেই অনুষ্ঠানে আমরা অনেকেই দেখেছি যে যারা অডিয়েন্স ছিল, যারা অনুষ্ঠান কভার করতে গেছে, মূল আকর্ষণ সবারই ছিল খেলায় কি হয় না হয়। এটি বুঝতে পেরে আয়োজকরা তাদের মঞ্চ থেকে মাঝে মাঝে ঘোষণা দিচ্ছিল স্কোর আপডেট, যখন ইংল্যান্ডের একজন আউট হচ্ছে তখন সেটি ঘোষণা করছে, বাংলাদেশ ভালো বোলিং করছে সেটি ঘোষণা করছে, এবং যখন খেলার রেজাল্ট ঘোষণা হলো তখন সবাই একসাথে সেই অনুষ্ঠানের মধ্যে চিৎকার করে উঠেছে। একই ঘটনা ঘটছে বাংলাদেশের জাতীয় সংসদেও। খেলার খবরটি যখন সংসদ সদস্যরা কিন্তু বক্তৃতা শোনার চেয়েও আজকে আমরা দেখতে পেয়েছি যে তারা কানে হেডফোন লাগিয়ে খেলার খবরটি শুনছে, এবং তারাও সবাই একসাথে তখন চিৎকার করে উঠেছে সংসদের মধ্যে, এবং স্পিকার বক্তব্য থামিয়ে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দলকে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, বিরোধী দলীয় নেতা সবাই অভিনন্দন জানিয়েছে। এই যে বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ সম্ভবত এই ক্রিকেটের দর্শক আমাদের, এবং পৃথিবীর সব দেশেই তার প্রশংসা করে। আপনার কথা অনুযায়ী ক্রিকেট আজকে সংসদ শাসন করেছে, বা ক্রিকেট আজকে রাজনীতিকে শাসন করেছে, এভাবে বলা যায়, তাই তো? সেটাই। হাসান ভাই? হ্যাঁ, কিছুটা তো শাসন করেছেই, কারণ আজকে বিএনপি তাদের টানা হরতাল থেকে 12 ঘন্টা শিথিল করেছে, অবরোধ আবার শিথিল করেনি, কিন্তু শুধুমাত্র হরতালটা শিথিল করেছে 12 ঘন্টার জন্য, কারণ তারা আনন্দ মিছিল করবে। একই সাথে শাসক দল আওয়ামী লীগও আনন্দ মিছিল করবে কালকে। এখন আমার খালি একটাই উৎকণ্ঠা যে এই আনন্দ মিছিল যেন একই সাথে একই রাস্তায় দুই দলের দেখা না হয়ে যায়। হ্যাঁ, এবং মানে সরকারের উচিত হবে বিএনপিকেও আনন্দ মিছিল করতে দেয়া, এবং বিএনপির উচিত হবে সরকারকে আনন্দ মিছিল করতে দেওয়া, এবং কোনো ধরনের সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণভাবে দুটো আনন্দ মিছিল করা। এবং যদি করতে হয়, যদি হয় তাহলে জয় হবে ক্রিকেটের। আমরা আবার এই উন্মাদনায় আসবো, আবার বিরতির পর। সময় হয়ে গেছে আরেকটি বিরতি নেবার, আমরা ফিরছি কিছুক্ষণ পর।